এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু ফুড ফায়ার। তো আজকে আমরা যে রান্নাটা করব সেটা হচ্ছে কুমড়ো ফুলের কোপ্তা কারি। এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রান্না এবং একটু আনকমন স্টাইলের। তাহলে স্টার্ট করা যাক। এটা আমার একটি ছোট্ট ছাদ বাগান, যেখানে দুটো টবে দুটো কুমড়ো গাছ হয়েছে। সেখান থেকে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়েই কোপ্তা কারি বানাবো। আর একটা কথা বলে রাখি, ছোট গাছ তো, তাই আমি 2-3 দিন ধরে এই কুমড়ো ফুলগুলো তুলে ফ্রিজে জমা করে রেখেছিলাম। এবারে সেটা একসঙ্গে নিয়ে এই কোপ্তা কারিটা বানাবো। প্রথমেই আমি উপকরণগুলো কেটে নেব। যেমন কুমড়ো ফুলের ভেতরের যে অংশটা, ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেন ওই ভেতরের অংশে অনেক সময় পোকা মাকড় থাকে, সেই কারণে। এরপরে আলু রয়েছে, আলুটাকেও সুন্দর করে কেটে নেব। লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে সুন্দর করে আমি এটাকে গুছিয়ে রাখছি। এবারে বাছা কুমড়ো ফুলগুলি সুন্দর করে জলে ধুয়ে নেব, যাতে এর ভিতরে কোনো নোংরা না থাকে, এবং জলটাও হাত দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে ফেলে দেব, যাতে জলও না থাকে। এবার ধোয়া কুমড়ো ফুলগুলি সুন্দর করে কুচিয়ে নেব মিহি করে। কোপ্তাগুলো বানানোর জন্য প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। ডিমটা যদিও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতন এবং হলুদ। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ফেটানোর পরে এর মধ্যে কুমড়ো ফুল আর বেসন দিয়ে ভালো করে কোপ্তাটাকে মাখিয়ে নেব। আর ডিমটা দেওয়ার একটাই কারণ, কোপ্তাগুলো বেশ বড় বড় হয়, সেই কারণেই আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। কুমড়ো ফুলটাকে ভালো করে মাখানোর পরে শেষ উপকরণ যেটা, সেটা হলো চিনি। এটা আমি পরিমাণ মতন এখানে
দিয়েছি। যাদের দিতে ইচ্ছে করবে তারা ব্যবহার করবে, আর যাদের ইচ্ছে করবে না তারা না দিলেও পারে। এবারে কোপ্তাগুলো ভেজে নেব। প্রথমে বলি, আমি এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করেছি, এটা কিন্তু সাদা তেলও আপনারা করতে পারেন। এবার একটা একটা করে কোপ্তার আকারে, বড়ার আকার বলতেও পারেন, কোপ্তার আকারে সুন্দর করে তেলে আমরা এটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। এইভাবে সব কোপ্তাগুলি ভেজে নেব। কোপ্তা ভাজার পরে যে তেলগুলি ছিল সেই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিলাম, কেন ফোড়ন দিতে হবে। ফোড়নে আমি ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। যখন ভালো সুগন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভাজবো একটু নরম হওয়া অবধি, কারণ এর সঙ্গে আলুটাকে দিয়ে আমাকে ভাজতে হবে, সেই জন্য বেশি এটাকে ভাজবো না, অল্প একটু ভাজবো। জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে। নরম হওয়ার পরে ওর মধ্যে আলু দেবো। দেখুন পেঁয়াজটা কি সুন্দর একটু নরম হয়ে এসছে। এই রকম অবস্থাতেই আলুটাকে দিতে হবে, কারণ আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজতে হবে। তো যদি পেঁয়াজ বেশি ভাজা হয়ে যায় তাহলে পুড়ে যাবে এবং রান্নাটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আলু আর পেঁয়াজ ঠিক এই মতন ভাবেই ভাজতে হবে। পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যায়। আচ্ছা, এরপরে হলুদ আর লবণ দিয়ে একটা পাকা টমেটো দিয়েছি। এখানে একটু বলে নেই, টমেটো যাতে সুন্দর করে গলে যায় সেই কারণে হলুদ আর লবণ দিতে হয়। তারপর এটা খানিকক্ষণ ঢেকে রাখলাম 1 মিনিটের মতন। ঢাকনা খোলার পরে দেখুন বন্ধুরা কি সুন্দর এটা গলে গেছে। এইভাবেই টমেটোটাকে গলাতে হয় এবং এটা কষানোর পরে সব মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। সেই সময় আমি গ্যাসটাকে
সিম করে রাখবো। যেমন এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা এবং স্বাদ অনুযায়ী চিনি। নুনটাও স্বাদ অনুযায়ী দেবেন, আর লঙ্কাটাও ঠিক সেইভাবেই দেবেন, যে যেমন আপনারা ঝাল খান। আর এই মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খানিকটা জল দিয়ে এটাকে ঢেকে দেবো কষানোর জন্য। শুধু মশলাগুলোকে অনেক সময় অনেকে দেখি কষায়, কিন্তু সেই সময় ওই জিনিসটা ভালো হয় না। কষানোর সময় অনেক পুড়ে গেলে পরে রান্নাটাও নষ্ট হয়ে যায়। সেই কারণে মশলাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই জল দিয়ে, ওটাকে সামান্য জল দিয়ে একটু ঢেকে দিলে বেশ সুন্দর কষানো হয়। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। কষানোটা কেমন হয়েছে বা হয়েছে কি না, এটা কি করে বুঝবো? নতুন রাঁধুনিদের জন্য একটা কথাই বলি, কষানোটা তখনই বুঝবো যখন তেল ছেড়ে যায়, কড়াই থেকে সমস্ত মশলাগুলো ছেড়ে যাচ্ছে। এরম যখন দেখতে পাবো তখনই ওটা নিজে বুঝে নেবো যে এটা কষানো হয়ে গেছে। আচ্ছা, এবার কষানো হলে আমি পরিমাণ মতন জল দিলাম। যে যেমন ঝোল খাবেন সে সেইভাবেই জল দেবেন। তবে একটা জিনিস বলি, কোপ্তা কারিতে একটু বেশি ঝোল লাগে, কারণ কোপ্তাগুলো ঝোলটাকে টেনে নেয়। সেই কারণে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে পরে ঝোলটা ঠিক পরিমাণে থাকে। আলুটাকে সেদ্ধ করার জন্য এবারে ঢাকনা দিয়ে দেব। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ ঢাকনাটা রাখতে হবে। এবার খানিকক্ষণ বাদে ঢাকনাটা তুলে দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার ভালো করে খুন্তি দিয়ে ওটাকে ঘুটাতে হবে, যাতে যেই আলুগুলো নরম হয়েছে সেগুলো ভেঙে গেলে বেশ তরকারিটা বেশ একটা সুন্দর ঘন একটা ভাব এসে যাবে। যেই সময় ঠিক সেই সময় কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। এবার কোপ্তাগুলো দেওয়ার পরে খানিকক্ষণ ফোটাতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পরে দেখা যাবে যে কোপ্তাগুলো ঝোলে পড়ার সঙ্গে সঙ্গে ওগুলো ফুলে উঠছে। খানিকক্ষণ ওটা ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিতে হবে এবং কাঁচা লঙ্কা দিতে হবে নামানোর আগে। কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, নামানোর কিছুক্ষণ আগে দিলে কি হয়, তরকারিটা বেশ একটা সেন্ট হয়, কাঁচা লঙ্কার একটা সেন্ট। লঙ্কাটা খুব বেশি সেদ্ধও হবে না, অথচ বেশ একটা ভালো একটা গন্ধ হয়। সঙ্গে ভাজা জিরের গুঁড়ো দেবো, যেটা আমি আগেই কড়াইতে রোস্ট করে নিয়েছি এবং সেটা গুঁড়ো করে নিয়েছি। সেই রোস্টেড জিরের গুঁড়ো দেবো এবং দেওয়ার পর খানিকটা ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এবং গ্যাসটা অফ করার পরেই আমি 1 চামচ বা 2 চামচ ঘি দেবো। ঘি দিয়ে ওটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপরে আমি রান্নাটাকে কমপ্লিট করব। সত্যি রান্নাটা খুব খেতে ভালো হয়েছে। আর এই রান্নাটা গরম ভাতে, পরোটা, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আপনারাও করে খান এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে আরেকটা কথা বলি, বেল আইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী রান্নাগুলি আপনারা সহজেই পেয়ে যান। আর আপনাদের সহযোগিতায় আমি উৎসাহিত হব। তাই আজকের মতন এখানে শেষ করছি।